হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োজোন। তো আজকের ক্লাসে আমরা এএনএম জিএনএমে 2024 সালে লাইফ সায়েন্সের যে কোয়েশনগুলো এসেছিলো তার ক্যাটাগরি 1-এর 21 থেকে কোয়েশন আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আগের ভিডিওতে আমি 2024 সালেরই তোমার এই 1 থেকে 20 ক্যাটাগরি 1-এর 1 থেকে 20 লাইফ সায়েন্সের কোয়েশনগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার পুরো প্লেলিস্টের লিঙ্কটা আমি দিয়ে দেবো। সেখানে তোমরা এই 2024-এর আগের কোয়েশনগুলো এবং 2025 সালের লাইফ সায়েন্সের পুরো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 প্রতিটা কোয়েশন, তার বিস্তারিত অ্যানালিসিস এবং আরও সেখান থেকে কী কী কোয়েশন হতে পারে সেগুলো নিয়ে ডিটেল আলোচনা রয়েছে। তো তোমরা প্লেলিস্টটা চেক করো, আশা করি তোমাদের হেল্পফুল মনে হবে ভিডিওগুলো, ঠিক আছে? তো চলো আজকে শুরু করি। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড ইজ ফাউন্ড ইন দ্য সেল ওয়াল অফ ফাঙ্গি। ঠিক আছে, ছত্রাকের কোষ প্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? আচ্ছা, এখানে আনসার কি হবে? দেখো এখানে কিন্তু আনসার হবে তোমার কাইটিন, ঠিক আছে? অপশন বি কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। আর এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন যেগুলো রয়েছে, এটা হচ্ছে তোমার প্লান্টের বা উদ্ভিদের কোষ প্রাচীর, এগুলো দিয়েই তৈরি হয়। মেনলি উদ্ভিদের কোষ প্রাচীর হচ্ছে তোমার সেলুলোজ দিয়ে তৈরি হয়, কিন্তু তার সাথে সাথে এই হেমিসেলুলোজ, পেকটিন এগুলোও থাকে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আর উদ্ভিদ কোষে কি হয়, মানে ধরো অ্যাডজাসেন্ট মানে পাশাপাশি অবস্থিত দুটো সেলকে জোড়ার জন্য, মানে দুটো সেলকে অ্যাটাচড রাখে হচ্ছে মিডল ল্যামেলা বলে একটা, তুমি বলতে পারো একটা জিনিস দ্বারা। মিডল ল্যামেলা বলে একটা জিনিস কি করে, পাশাপাশি দুটো প্লান্ট সেলকে যুক্ত রাখে একে অপরের সাথে। এই যে মিডল ল্যামেলাটা, এই মিডল ল্যামেলা কিন্তু মেনলি তৈরি হয় পেকটিন দ্বারা। এই যে পেকটিনটা দেখছো, এই মিডল ল্যামেলা মেনলি তৈরি হয় পেকটিন দ্বারা। ওখানে কি থাকে, ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট, মানে পেকটিনের বিভিন্ন যৌগ সেখানে আমরা দেখতে পাই। এই কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আরেকটা তোমাদের এখানে বলবো, যদি জিজ্ঞাসা করে তোমাদের ব্যাকটেরিয়া সেল ওয়াল কী দ্বারা গঠিত, মানে কি জিনিস দিয়ে নির্মিত হয়? ব্যাকটেরিয়া সেল ওয়াল কিন্তু পেপটাইড ও গ্লাইক্যান দ্বারা ব্যাকটেরিয়া সেল ওয়াল গঠিত হয়, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তো চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো কি বলছে, এ ক্রস বিটুইন আনলাইক অর্গানিজমস ইজ কল্ড। দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলা হয়? এখানে আনসার হবে তোমার, এখানে তোমার আনসার হবে হচ্ছে হাইব্রিডাইজেশন, ঠিক আছে? হাইব্রিডাইজেশন। দুটো পৃথক জীবের মধ্যে যদি তোমার ক্রস করানো হয় সেটাকে আমরা হাইব্রিডাইজেশন বলি। এক্ষেত্রে কি হতে পারে দেখো, ধরো তার আগে আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, তোমার বুঝতে সেটা সুবিধা হবে। তোমরা নিশ্চয়ই মিউলের নাম শুনেছো, মিউল বা বাংলায় যেটাকে আমরা খচ্চর বলি। এটা কিসের মানে থেকে তৈরি হয় বলো তো? মিউল তৈরি হয় কিন্তু ফিমেল হর্স এবং মেল ডঙ্কি, ঠিক আছে? ফিমেল ঘোড়া এবং হচ্ছে মেল মানে পুরুষ যেটা ডঙ্কি বা গাধা, এদের যদি ক্রস করানো হয় তাহলে আমার তৈরি হচ্ছে মিউল। মানে কি, দুটো ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যে এই যে ক্রসটা হচ্ছে, ঠিক আছে, বা এই যে সংকরায়নটা হচ্ছে, এটাকে আমরা হাইব্রিডাইজেশন বলি। এটা দুটো ডিফারেন্ট প্রজাতির মধ্যেও হতে পারে, আবার একই প্রজাতির মানে দুটো ভ্যারাইটির মধ্যেও কিন্তু এটা হতে পারে, ঠিক আছে? তো সেটাকে আমরা বলবো সংকরায়ন। আচ্ছা, আরেকটা জিনিস এক্ষেত্রে তোমরা মাথায় রাখবে, দেখো এই যে রয়েছে হেটেরোসিস। হেটেরোসিসটা কী বলো তো? হেটেরোসিস বা এটার আরেকটা নাম হলো হাইব্রিড ভিগর। তো এই জিনিসটা কি? এই জিনিসটা হলো, ধরো যখন দুটো জীবের মধ্যে, দুটো ডিফারেন্ট, জেনেটিক্যালি ডিফারেন্ট দুটো জীব রয়েছে, তাদের সংকরায়নের ফলে যে অপত্যটা বা যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে, সেই অফস্প্রিংটা যখন ওই দুটো প্যারেন্টের থেকে বা দুটো যে প্যারেন্ট ছিল তাদের থেকে অ্যাডভান্স ক্যারেক্টার সম্পন্ন হচ্ছে, তখন ওই অপত্যটাকে, F1 জেনারেশনে ওই অপত্যটাকে বা ওই তুমি বলতে পারো ওই অফস্প্রিংটা বা অপত্যটা যেটা তৈরি হচ্ছে, সেটাকে আমরা বলবো হেটেরোসিস বা হাইব্রিড ভিগর। কেন বলছি না? তারা হচ্ছে প্যারেন্টের থেকে অ্যাডভান্স ক্যারেক্টার সম্পন্ন। এগুলো মেনলি আমাদের ধরো তুমি বলতে পারো এগ্রিকালচারে প্র্যাকটিক্যালি তুমি এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন দেখতে পারবে। মানে কি হয়, ধরো দুটো ডিফারেন্ট প্রজাতির উদ্ভিদকে ক্রস করিয়ে এমন একটা উদ্ভিদ তৈরি হলো, যেই উদ্ভিদটা হচ্ছে তার প্যারেন্টের থেকে অধিক, ধরো তুমি বলতে পারো সেটা রোগ জীবাণু রেজিস্ট্যান্ট, ঠিক আছে, বা সে হয়তো অধিক ফলনযুক্ত, তার যেটা যে দুজন প্যারেন্ট উদ্ভিদ ছিল তার থেকেও যে অপত্যটা তৈরি হলো সেটা অধিক ফলনযুক্ত, মানে সে কিছু একটা অ্যাডভান্স ক্যারেক্টার দেখাচ্ছে। এই যে ঘটনাটা হচ্ছে বা এই যে জীবটা তৈরি হচ্ছে, এটাকে আমরা বলছি হাইব্রিড ভিগর, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা
দেখো টেস্ট ক্রস আর ব্যাক ক্রস, টেস্ট ক্রস আর ব্যাক ক্রস এটা খুব ইম্পর্ট্যান্ট জানো তোমরা। এখানে একটা ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট আসে তোমাদের কি না, যে সকল টেস্ট ক্রসই হচ্ছে গিয়ে ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস নয়, তাই তো? আচ্ছা, এবার এটা মানেটা কি হচ্ছে, ধরো আমি, তোমরা জানো যেটা মেন্ডেলের মোনোহাইব্রিড ক্রস যেটা রয়েছে বা এক সংকর জনন, সেখানে কি হয়, আমরা কী নিই না, একটা হচ্ছে আমরা ক্যাপিটাল টি নিই, ক্যাপিটাল টি নিই, একে আমরা ক্রস করাচ্ছি কার সাথে না, একে আমরা ক্রস করাচ্ছি হচ্ছে স্মল টি এর সাথে। আচ্ছা, ক্যাপিটাল টি এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্যারেন্ট জেনারেশন, ঠিক আছে, এরা হচ্ছে পি বা প্যারেন্ট জেনারেশন। তো ক্যাপিটাল টিটা কি, ক্যাপিটাল টিটা হচ্ছে, এটা হচ্ছে তুমি বলতে পারো হোমোজাইগাস ডমিনেন্ট, তাই তো, হোমোজাইগাস ডমিনেন্ট ক্যারেক্টার, মানে এটা হচ্ছে তোমার ফিনোটাইপ হচ্ছে এটা লম্বা। আর স্মল টিটা কি, এটা হচ্ছে হোমোজাইগাস রিসেসিভ ক্যারেক্টার, তাই তো, মানে হোমোজাইগাস এটা প্রচ্ছন্ন ক্যারেক্টার, এবং এখানে এটা হচ্ছে বেঁটে, তাই তো। তার মানে এবার এদের দুজনের যখন ক্রস হচ্ছে, সেক্ষেত্রে আমরা F1 জেনারেশনে, এখানে আমরা F1 জেনারেশনে আমাদের যে অপত্যটা তৈরি হয় সেটা কি হচ্ছে, ক্যাপিটাল টি স্মল টি, রাইট, ক্যাপিটাল টি স্মল টি। এবার এই যে ক্যাপিটাল টি স্মল টিটা তৈরি হলো, এবার আমি যদি এই ক্যাপিটাল টি স্মল টিটাকে যদি আমি এই স্মল টির সাথেও ক্রস করাতে পারি, আবার এই ক্যাপিটাল টি স্মল টিকে আমি ক্যাপিটাল টি এর সাথেও ক্রস করাতে পারি। তাহলে যখন আমি এই ক্যাপিটাল টি স্মল টি, মানে এই যে F1 জেনারেশন আমার যেটা অপত্যটা তৈরি হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, এটাকে আমি যে কোনো একটা প্যারেন্টের সাথেই কিন্তু আমি ক্রস করাতে পারি, সেটা আমি ক্যাপিটাল টি এর সাথেও করাতে পারি, আবার স্মল টির সাথেও করাতে পারি। যে কোনো একটা প্যারেন্টের সাথে যখন আমরা ক্রস করাচ্ছি সেটাকে আমরা বলছি ব্যাক ক্রস, ঠিক আছে। কিন্তু টেস্ট ক্রস আমরা কখন বলছি, এই যে F1 জেনারেশনে যে অপত্যটা তৈরি হলো, মানে ক্যাপিটাল টি স্মল টি, এটাকে যখন আমরা শুধুমাত্র এই যে স্মল টি মানে কি, আমার যে হোমোজাইগাস এবং রিসেসিভ, হোমোজাইগাস প্রচ্ছন্ন প্যারেন্টের সাথে যখন আমি F1 জেনারেশনের অফস্প্রিংকে ক্রস করাচ্ছি, সেই ক্রসটাকে আমরা বলছি কি টেস্ট ক্রস, ঠিক আছে, বোঝা গেল? তাহলে আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো তোমাদের, টেস্ট ক্রসটা কেন করা হয়। টেস্ট ক্রসটা মেনলি করা হয়, ধরো এই যে F1 জেনারেশনে যে অপত্যটা তৈরি হলে ফিনোটাইপ কী হবে, এটা তো লম্বা, কিন্তু এটাকে তো, মানে এটা কী ধরনের লম্বা, মানে জিনোটাইপটা কী, মানে এটা কি তোমার মানে হোমোজাইগাস ডমিনেন্ট, নাকি এটা হচ্ছে তোমার হেটেরোজাইগাস ডমিনেন্ট, ঠিক আছে, মানে এটা কি তোমার বিশুদ্ধ লম্বা না হচ্ছে এটা সংকর লম্বা, এটা বোঝার জন্য আমরা এই টেস্ট ক্রসটা করি। বুঝতে পেরেছো আশা করে? আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, হুইচ প্রোটিন ইজ ফাউন্ড ইন দ্য কোর অফ এ নিউক্লিওজোম। আচ্ছা, তার আগে এটা বলার আগে আমি বলবো নিউক্লিওজোম কি। তোমরা নিশ্চয়ই জানো আমাদের সেলের ভেতরে যে জেনেটিক মেটেরিয়ালটা কী থাকে, ক্রোমোসোম, কিন্তু ক্রোমোসোমটা যখন সেল ডিভিশন হয় তখন আমরা ক্রোমোসোমটাকে দেখতে পাই। এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে তোমাদের, যে সেল ডিভিশনের কোন ফেজে বা কোন দশায় ক্রোমোসোমকে খুব স্পষ্টভাবে দেখা যায়, সেটা হচ্ছে মেটাফেজ স্টেজে, ঠিক আছে, মেটাফেজ স্টেজে আমরা একদম স্পষ্টভাবে আমরা ক্রোমোসোমকে দেখতে পাই। এমনি যখন সেল ডিভিশন হচ্ছে না, তখন আমাদের এই জেনেটিক মেটেরিয়ালটা ক্রোমাটিন রূপে থাকে, ক্রোমাটিন মানে সরু সরু থ্রেডের মতো স্ট্রাকচার, ঠিক আছে, এরকমভাবে থাকছে ক্রোমাটিনটা। এবারে এই যে ক্রোমাটিন, এই ক্রোমাটিনের গঠনগত একক হচ্ছে এই নিউক্লিওসোম, ঠিক আছে, মানে ক্রোমাটিন তৈরি হচ্ছে তুমি বলতে পারো এই নিউক্লিওজোম দ্বারা, অনেকগুলো নিউক্লিওজোম দ্বারা এই ক্রোমাটিন তৈরি হচ্ছে। আচ্ছা, এবারে আমি বলবো নিউক্লিওজোমটা কী দিয়ে তৈরি হচ্ছে। নিউক্লিওজোম কিন্তু তৈরি হয় ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা, ঠিক আছে, মানে ধরো এটাকে আরও যদি সিম্পলভাবে আমি বলি, আসলে আমাদের কী হয়, ডিএনএটা অনেক লম্বা হয়, এই বিশাল লম্বা ডিএনএকে ওই মাইক্রোস্কোপিক সেলের নিউক্লিয়াসের মধ্যে যদি আমাকে রাখতে হয়, তাহলে কী করতে হবে, আমাকে ডিএনএটাকে প্যাকিং করতে হবে, রাইট। তো এই প্যাকিংটা আমরা কীভাবে করব, এই যে এখানে যে অ্যারেঞ্জমেন্টটা আসলে দেখা যায়, মানে ডিএনএটা কীভাবে প্যাক হয়, এটাকে তুমি মানে কম্পেয়ার করতে পারো আমাদের যে আমরা পুঁথির মালা পরি না, পুঁথির মালা কি একটা চেন থাকে আমাদের, বা একটা সুতো থাকে যার মধ্যে পুঁথিগুলো গেঁথে থাকে, তাহলে এই যে চেনটা বা যে সুতোটা রয়েছে এটাকে তুমি ডিএনএ মনে করো, আর তার মাঝে যে পুঁথিগুলো গাঁথা রয়েছে, এই পুঁথিগুলো হচ্ছে এক একটা নিউক্লিওজোম, ঠিক আছে, এই পুঁথিগুলো হচ্ছে এক একটা নিউক্লিওজোম। এবার এই এক একটা নিউক্লিওজোম, তার মানে কি হচ্ছে বেসিক্যালি, এই যে হিস্টোন প্রোটিন, নিউক্লিওজোম মেনলি তৈরি হয় ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা, ঠিক আছে, মানে নিউক্লিওজোমের একদম সেন্টারে বা কোরে থাকে হচ্ছে কি প্রোটিন, হিস্টোন প্রোটিন। এটাই তোমাকে প্রশ্নে দিয়েছে, দেখো, হুইচ প্রোটিন ইজ ফাউন্ড ইন দ্য কোর অফ এ নিউক্লিওজোম, নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন থাকে, এখানে কিন্তু আনসার হবে হিস্টোন প্রোটিন, ঠিক আছে।
মানে বেসিক্যালি কী হয়, এই যে হিস্টোন প্রোটিনের চারিদিকে ডিএনএটা পেঁচায়, ঠিক আছে, পেঁচিয়ে পেঁচিয়ে এরকম একটা সুতোর মধ্যে মানে পুঁথির মালা টাইপের হচ্ছে একটা স্ট্রাকচার তৈরি করে ওটা হচ্ছে সেলের ভেতরে থাকে। আর এই যে হিস্টোন প্রোটিনটা কিন্তু মাথায় রাখবে, হিস্টোন প্রোটিন হচ্ছে কিন্তু পজিটিভলি চার্জড, ঠিক আছে, ধনাত্মক পজিটিভলি চার্জ প্রোটিন। এবং আমাদের ডিএনএ কিন্তু নেগেটিভলি চার্জড। ডিএনএ নেগেটিভলি চার্জ কেন বলো তো? ডিএনএতে ফসফরিক গ্রুপ থাকে ওই জন্য, বা ফসফেট থাকে, ফসফেট গ্রুপ থাকে তার জন্য, ফসফরিক অ্যাসিড থাকে বা ফসফেট গ্রুপ থাকে, যার জন্য ডিএনএ কিন্তু নেগেটিভলি চার্জড হয়। ফলে এই যে মানে এই যে ডিএনএর চারিদিকে যে তোমার হিস্টোনের চারিদিকে যে ডিএনএটা পেঁচিয়ে এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে করছে পুঁথির মালার মতো, এটা করতে পারেও এই যে মানে অপোজিট চার্জের জন্য, হিস্টোন এবং ডিএনএর অপোজিট চার্জের জন্য এটা ভালো হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার তোমাদের এক্ষেত্রে আরেকটা জিনিস বলবে, এই যে নিউক্লিওসোমের কোরে বা কেন্দ্রে যে হিস্টোন প্রোটিনটা থাকে, এখানে বেসিক্যালি থাকে হিস্টোন অক্টামার। মানে যদি তোমাদের জিজ্ঞাসা করে যে এখানে কী কী হিস্টোন প্রোটিন থাকে, দেখো হিস্টোন প্রোটিনকে কিন্তু আমরা এইচ দ্বারা ডিনোট করি, ঠিক আছে, এইচ দিয়ে আমরা বোঝাই। এবার এই যে হিস্টোন নিউক্লিওসোমের কোরে যে হিস্টোন অক্টামার থাকছে, সেখানে কি কি থাকছে, H2A মানে হিস্টোন H2A, H2B, H3H4, এই চারটে হিস্টোন প্রোটিনের দুটো করে প্রোটিন থাকছে, মানে দুটো করে এই চারটে হিস্টোন প্রোটিন দুটো করে থাকছে, এটা মানে টোটাল 8টা। তাহলে হিস্টোন অক্টামার এটাই হচ্ছে নিউক্লিওসোমের কেন্দ্রে থাকে। আরেকটা প্রশ্ন তোমাদের আসতে পারে যে লিঙ্কার হিস্টোন কাকে বলে? দেখো এই যে H1কে আমরা কিন্তু বলি লিঙ্কার হিস্টোন, ঠিক আছে, H1কে আমরা বলি লিঙ্কার হিস্টোন। কেন লিঙ্কার হিস্টোন বলছি? এই লিঙ্কার হিস্টোন কী করে, দুটো পরপর নিউক্লিওসোমকে একে অপরের সাথে কানেক্ট করে, ঠিক আছে, এই জন্য একে বলছে লিঙ্কার হিস্টোন, বোঝা গেল? আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলবে, এই যে আমি প্রতিটা কোয়েশ্চেন আলোচনা করার সাথে সাথে আমি দেখো অনেক এক্সট্রা তোমাদের ইনফরমেশান দিচ্ছি, এই প্রতিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসার মতো। ডিসকাশনটা খুব মন দিয়ে শুনবে, পারলে নোট বানিয়ে নেবে, ঠিক আছে। তোমাদের এর ফলে কী হবে বলো তো, ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিশন হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলবো, দেখো যে কোলাজেন রয়েছে, যদি তোমাদের প্রশ্ন আসে মানুষের বডিতে মানে হিউম্যান বডিতে সবথেকে বেশি কোন প্রোটিনটা পাওয়া যায়, সেটা হচ্ছে কোলাজেন। মোস্ট অ্যাবান্ডেন্টলি ফাউন্ড প্রোটিন ইন হিউম্যান বডি সেটা হচ্ছে কোলাজেন। কোলাজেন হচ্ছে সবথেকে বেশি পাওয়া যায় আমাদের বডিতে, মানে আমাদের যত প্রোটিন আছে বডিতে তার মধ্যে কোলাজেনটা সবথেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং প্লান্ট গ্রুপ ইজ নট স্পার্মাটোফাইট। আচ্ছা, স্পার্মাটোফাইট মানে কি? স্পার্মাটোফাইট এই ওয়ার্ডটাকে যদি তুমি ভাঙো, এটা মানে মিনিং করো যদি, এর মিনিংটা হচ্ছে সিড যার আছে, মানে যে সমস্ত উদ্ভিদের বীজ আছে বা বীজ তৈরি হয় সেটাকে, তাদেরকে আমরা বলি স্পার্মাটোফাইট। এবার এখানে দেখো কি রয়েছে, জিমনোস্পার্ম। জিমনোস্পার্ম মানে হচ্ছে তোমার হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ, ঠিক আছে, মানে যে সমস্ত উদ্ভিদের বীজটা নেকেড কন্ডিশনে থাকে, মানে বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে না, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলছি, ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। আর এই যে মোনোকট আর ডাইকট দেখছো না, মোনোকট আর ডাইকট অ্যাকচুয়ালি ভাগ হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের। অ্যাঞ্জিওস্পার্মের দুটো ভাগ হচ্ছে মোনোকট আর ডাইকট, ঠিক আছে। অ্যাঞ্জিওস্পার্ম মানে কি? অ্যাঞ্জিওস্পার্মের বাংলাটা হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদ, মানে যে সমস্ত উদ্ভিদের বীজ ফলের ভেতরে গুপ্ত অবস্থায় থাকছে, তো সেটাকে আমরা বলছি গুপ্তবীজী উদ্ভিদ বা অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে। এবার এই অ্যাঞ্জিওস্পার্মের দুটো ভাগ রয়েছে, দেখো, মোনোকট আর ডাইকট। মোনোকট মানে কি? একবীজপত্রী উদ্ভিদ। ডাইকট মানে কি? দ্বিবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ আর দ্বিবীজপত্রী উদ্ভিদ কি? মানে যে সমস্ত উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাদেরকে বলি আমরা একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কি? আর ধান, গম, এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। এবং যে সমস্ত উদ্ভিদের বীজে দুটো বীজপত্র থাকে তাদের আমরা বলি দ্বিবীজপত্রী উদ্ভিদ। দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ কি? আমাদের আম, মটর, এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে দুটোই হচ্ছে আমার অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে পড়ছে। আচ্ছা, এখানে এবারে আনসার দেখো, তাহলে এই যে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম মানে মোনোকট, ডাইকট, এদের সবার ক্ষেত্রে কিন্তু বীজ তৈরি হচ্ছে, তাই তো? আমরা তো সেটাই আলোচনা করলাম। কিন্তু আমাকে এখানে বলেছে যে নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়, মানে কার বীজ তৈরি হয় না। এক্ষেত্রে আনসার হবে তোমার টেরিডোফাইট, ঠিক আছে। টেরিডোফাইট এর বীজ তৈরি হয় না, এরা মেনলি রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের বলে দিই। দেখো, আমাদের উদ্ভিদ যে জগৎ রয়েছে সেখানে আমরা প্রথমে কি রয়েছে, থ্যালোফাইটা রয়েছে বা শৈবাল, বা যেটাকে অ্যালগি বলি আমরা। থ্যালোফাইটা কেন বলছি? এদের দেহটা হচ্ছে থ্যালাস লাইক, মানে কি এদের দেহটা হচ্ছে পাতার মতো। এদের দেহকে তুমি মূল, কাণ্ড, পাতায় কিছুতে ভাগ করতে পারবে না, এই জন্য এদেরকে আমরা বলছি থ্যালোফাইট। এরা মেনলি মানে মোস্টলি এরা জলে থাকে, অ্যাকোয়াটিক হয়।
এরপরে আসে হচ্ছে তোমার ব্রায়োফাইট। ব্রায়োফাইট মানে মস জাতীয় উদ্ভিদ। এই মস জাতীয় উদ্ভিদরা এরা কিন্তু মানে স্থলে থাকে, ঠিক আছে, কিন্তু কোথায় স্থলে, ধরো যে মানে জল যেখানে রয়েছে তার আশপাশে যে ডাঙা বা স্থল যেটা রয়েছে সেখানে থাকে, মানে জলের কাছাকাছি থাকে কিন্তু ডাঙায় থাকে। এবারে এই উদ্ভিদটাকে আমরা বলি এরা হচ্ছে উদ্ভিদ জগতের উভচর, মানে অ্যাম্ফিবিয়ান্স অফ দ্য প্লান্ট কিংডম। কেন বলি, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। কেন বলি, দেখো অ্যাম্ফিবিয়ান্স বা উভচর মানে কারা, যারা জলেও থাকতে পারে স্থলেও থাকতে পারে, তাদেরকে আমরা উভচর বলি। এই উদ্ভিদরা স্থলে থাকলেও, ব্রায়োফাইটরা বা মস জাতীয় উদ্ভিদরা স্থলে থাকলেও এদের মানে তুমি বলতে পারো রিপ্রোডাকশনের জন্য কিন্তু জলের প্রয়োজন হয়, ঠিক আছে। তো যেহেতু এদের রিপ্রোডাকশন বা জননের জন্য জলের প্রয়োজন হচ্ছে, এদেরকে আমরা বলছি উদ্ভিদ জগতের উভচর, ঠিক আছে। এবার এদের দেহতেও কিন্তু তুমি প্রকৃত মূল কাণ্ড পাতা দেখতে পাবে না। এদের দেহে কি থাকছে, মূলের মতো রাইজয়েড, মূলের মতো, ঠিক আছে, মূল নয় কিন্তু মূলের মতো রাইজয়েড, পাতার মতো ফাইলিড, কাণ্ডের মতো কলিড, ঠিক আছে, এরকম এদের তুমি দেখতে পাবে। এবং এরপর আসছে টেরিডোফাইট। এই টেরিডোফাইটরা মোস্টলি টেরেস্ট্রিয়াল মানে স্থলে থাকে, এবং এই টেরিডোফাইটে প্রথম এদের দেহ প্রকৃত মূলকাণ্ড পাতায় বিভেদিত, একদম তুমি ট্রু রুট এখানে দেখতে পাবে, মানে ট্রু মূলকাণ্ড পাতায় প্রকৃতভাবে বিভক্ত উদ্ভিদ দেহ। এবং এদের মধ্যে প্রথম সংবহন কলা দেখা যায়, প্রথম ভাস্কুলার প্ল্যান্টেরা। সংবহন কলা মানে কি, জাইলেম ফ্লোয়েম প্রথম এদের মধ্যে দেখা যায়। এর আগে অ্যালগি এবং ব্রায়োফাইটে কিন্তু কোনো সংবহন কলা ছিল না, বোঝা গেল। আচ্ছা, এবার এই যে অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এদেরকে আমরা কি বলি বলতে, এদেরকে আমরা বলি ক্রিপ্টোগ্যামস, মানে কি অপুষ্পক উদ্ভিদ। মানে এই সমস্ত উদ্ভিদে ফুলও হয় না, বীজও হয় না। কিন্তু আমরা এই জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মকে আমরা কি বলি বলো তো, এরা হচ্ছে ফেনেরোগ্যামস, মানে কি এরা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, মানে এদের ফুলও হয় এবং বীজও হয়, ঠিক আছে। তাহলে টেরিডোফাইট, এই প্রশ্নটাও আসে যে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কোনটা। ভাস্কুলার মানে কি, যার ভাস্কুলার বান্ডিল রয়েছে, মানে জাইলেম ফ্লোয়েম কার আছে, এবং ক্রিপ্টোগ্যাম মানে অপুষ্পক উদ্ভিদ, তাহলে সেক্ষেত্রে সেটা কি, টেরিডোফাইটকে আমরা বলি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, বোঝা গেল। এখানে কিন্তু আমি অনেকগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলে দিলাম, তো খেয়াল রাখবে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, হুইচ অ্যাগ্লুটিনোজেন অ্যান্ড হুইচ অ্যান্টিজেন আর প্রেজেন্ট ইন দ্য ব্লাড গ্রুপ বি। ব্লাড গ্রুপ বিতে আচ্ছা, এবার দেখো এখানে কি অ্যাগ্লুটিনোজেন আর কি অ্যাগ্লুটিনিন থাকে এটা জানতে চেয়েছে। বেসিক্যালি অ্যাগ্লুটিনোজেন মানে হচ্ছে তোমার অ্যান্টিজেন, এবং অ্যাগ্লুটিনিন মানে হচ্ছে অ্যান্টিবডি, ঠিক আছে। এবার তোমরা জানো যে ব্লাড গ্রুপে যে অ্যান্টিজেনটা থাকে সেই অনুযায়ী সেই ব্লাড গ্রুপটার নাম হয়। তাহলে যখন ব্লাড গ্রুপ আমাকে বি বলে দিচ্ছে, তার মানে অবশ্যই এখানে বি অ্যান্টিজেন আছে। মানে এই ব্লাড গ্রুপে আরবিসিতে মানে লোহিত রক্তকণিকাতে আমরা জানি অ্যান্টিজেন থাকে বা অ্যাগ্লুটিনোজেনটা থাকছে, এবং সেটা কি হবে, যেহেতু বি ব্লাড গ্রুপ তো বি অ্যান্টিজেন বা বি অ্যাগ্লুটিনোজেন রয়েছে। এবং এখানে অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি কোনটা থাকবে, সেটা হবে হচ্ছে অ্যান্টি এ, ঠিক আছে। তাহলে এখানে আনসার কী হবে, অপশান সি হবে আনসার, যে এখানে তোমার অ্যাগ্লুটিনোজেন যেটা রয়েছে বা অ্যান্টিজেন যেটা রয়েছে সেটা বি থাকবে, এবং অ্যাগ্লুটিনিন বা অ্যান্টিবডি যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে অ্যান্টি এ। এবং তোমরা এটাও জানো নিশ্চয়ই যে অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিনিনটা কোথায় থাকে, প্লাজমাতে থাকে, ঠিক আছে। আচ্ছা, তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, অ্যানিমালস হুইচ লে এগস আর কল্ড। যারা ডিম পাড়ে তাদেরকে কি বলে, এটা খুব সোজা, এটা কি হবে, এটা হবে তোমার, তাদেরকে বলা হয় ওভিপেরাস, ঠিক আছে, তাদেরকে বলা হয় ওভিপেরাস। যারা ডিম পাড়ে তাদেরকে ওভিপেরাস বা আমরা অন্ডজ, বাংলা অন্ডজ বলছি। আচ্ছা, কার্নিভোরাস মানে যেন মাংসাশী তোমরা, আর ভিভিপেরাস মানে যারা ডাইরেক্ট মানে বাচ্চা প্রসব করে, যেমন হচ্ছে মানুষ হচ্ছে ভিভিপেরাস, ঠিক আছে। আর ওভিপেরাস তোমরা জানো হাঁস মুরগি, এটা হবে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। কী বলছে দেখো, ফাইন্ড আউট দ্য কারেক্ট ম্যাচ ফ্রম দ্য ফলোয়িং। এর মধ্যে কারেক্টলি ম্যাচড কোনটা। আচ্ছা, এখানে দেখো প্রথমে যেটা রয়েছে প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড, এক্ষেত্রে অ্যান্সার এটাই হবে, আমি বলছি পরে কেন। দেখো প্যানক্রিয়াস মিক্সড গ্ল্যান্ড আমরা বলি, এটা জানি তো আমরা প্যানক্রিয়াসকে মিক্সড গ্ল্যান্ড বলি। কেন বলি মিক্সড গ্ল্যান্ড, না প্যানক্রিয়াস হচ্ছে তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড দুভাবেই কাজ করে, মানে প্যানক্রিয়াস বহিঃকরা গ্রন্থি, অন্তঃকরা গ্রন্থি দুইভাবেই কাজ করে। প্যানক্রিয়াসের অ্যাসিনার বা অ্যাসিনি সেল থেকে বা অ্যাসিনার সেল থেকে আমাদের কি হয়, এনজাইম খরিত হয়, ঠিক আছে, যেটা আমাদের ডাইজেশনে হেল্প করে। তার মানে কি হচ্ছে, এটা হচ্ছে প্যানক্রিয়াস এক্ষেত্রে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করছে, তাই তো। কারণ কি হচ্ছে, এখানে যে এনজাইমটা খরিত হচ্ছে সেটা একটা ডাক্ট বা নালীর মাধ্যমে তোমার ধরো যাচ্ছে ক্ষুদ্রান্তে গিয়ে ডাইজেশনে হেল্প করছে। আবার এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবেও কাজ করে, কারণ কি এখান থেকে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যামস রয়েছে প্যানক্রিয়াসে, সেখান থেকে আমরা জানি ইনসুলিন, গ্লুকাগন হরমোন খরিত হচ্ছে, এবং এই হরমোনটা মানে যেটা আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের বৈশিষ্ট্য, এই হরমোনটা ডাইরেক্ট ব্লাডে মিশছে, কোনো নালীর মাধ্যমে পরিবাহিত হচ্ছে না,
ঠিক আছে, তাহলে প্যানক্রিয়াস যেহেতু মানে বহিঃকর এবং অন্তঃকরা গ্রন্থি দুভাবেই কাজ করছে, তাই জন্য আমরা এটাকে বলছি মিক্সড গ্ল্যান্ড, তাহলে এটা ঠিক আছে। এবার অপশন বি দেখো, স্প্লিন। স্প্লিন এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখানে লেখা রয়েছে স্প্লিন এন্ডোক্রাইন গ্ল্যান্ড নয়। স্প্লিন বেসিক্যালি তোমার অন্তঃকরা গ্রন্থি, বহিঃকরা গ্রন্থি, স্প্লিন কোনোটাই নয়। স্প্লিন মেনলি আমাদের ইমিউন সিস্টেমের একটা পার্ট বলতে পারো, আমাদের ইমিউনিটিতে হেল্প করে, ঠিক আছে। আচ্ছা, ওভারি দেখো, ডিম্বাশয় বা ওভারি এখানে বলছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃকরা গ্রন্থি, এটাও ভুল রয়েছে। ওভারি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিক্সড গ্ল্যান্ড। ওভারি কিন্তু আমরা জানি ওভারি থেকে আমাদের ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হচ্ছে, তার মানে কি করছে, এটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসাবে কাজ করছে। আবার ওভারি থেকে ওভাম খরিত হচ্ছে, যেটা ফ্যালোপিয়ান টিউব মানে নালীর মাধ্যমে গিয়ে জরায়ুতে পৌঁছাচ্ছে, তার মানে কি হচ্ছে, ওভাম কিন্তু তোমার ওভারি কিন্তু এক্ষেত্রে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা বহিঃকরা গ্রন্থির মতোও কিন্তু কাজ করছে। তাহলে ওভারিকে আমরা বলতে পারি এটা হচ্ছে মিশ্র গ্রন্থি, বহিঃকরা গ্রন্থি কিন্তু নয়, ঠিক আছে। স্কিন, এবার চলে আসে অপশন ডি, স্কিন। স্কিন এখানে বলছে মিক্সড গ্ল্যান্ড বা স্কিন হচ্ছে মিশ্র গ্রন্থি, স্কিন মিশ্র গ্রন্থি নয়। স্কিনকে তুমি বলতে পারো এক্সোক্রাইন গ্ল্যান্ড, মানে স্কিনে মেনলি ধরো সোয়েট গ্ল্যান্ড থাকছে, সিবেসিয়াস গ্ল্যান্ড থাকছে, মানে আমাদের যেটা ঘর্মগ্রন্থি, ঠিক আছে, সোয়েট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি যেখান থেকে ঘাম নিঃসরণ হচ্ছে, সিবেসিয়াস গ্ল্যান্ড যেখান থেকে সিবাম মানে যে অয়েলি সাবস্টেন্স আমাদের স্কিনে আমরা যেটা অয়েলি ব্যাপারটা বুঝি সেইটা ক্ষরণ হচ্ছে। তো এইগুলো সবগুলো, এই সোয়েট গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, এগুলো সবগুলোই হচ্ছে বহিঃক্ষরা একটা গ্রন্থি, ঠিক আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো সেক্ষেত্রে স্কিনকেও তোমরা বলতে পারো স্কিন হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, ঠিক আছে, বহিঃক্ষরা গ্রন্থি, কিন্তু মিক্সড গ্ল্যান্ড নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে অপশান এটাই হচ্ছে একমাত্র আমাদের এক্ষেত্রে কারেক্ট আনসার। বোঝা গেল? তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, when number of a particular herbivore increase in a forest, which type of struggle can be found for food? কি বলছে, কোনো অরণ্যে যখন কোনো একটি বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন খাদ্যের জন্য কোন প্রকার সংগ্রাম দেখা যাচ্ছে? আচ্ছা দেখো, এক্ষেত্রে আনসার হবে কিন্তু তোমার অপশান এ হবে অ্যান্সার, ঠিক আছে। এই যে অপশান এ হবে তোমার অ্যান্সার, ইন্ট্রাস্পেসিফিক, অন্তঃপ্রজাতি মানে নিজেদের প্রজাতির মধ্যে যে সংগ্রামটা হচ্ছে, মানে কি হচ্ছে, একটা পার্টিকুলার, এখানে প্রশ্নটা ভালো করে পড়বে, কি বলেছে, একটা পার্টিকুলার হার্বিভোরের সংখ্যা বাড়ছে, ফলে তাদের নিজেদের মধ্যেই তো খাবার নিয়ে সংগ্রামটা বেশি হবে, তাই না, সংগ্রামটা আরও বেড়ে যাবে। এই জন্য আমরা বলছি সেক্ষেত্রে কি দেখা যাবে না, অন্তঃপ্রজাতি সংগ্রাম দেখা যাবে। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ বিকামস 4C from 2C in which subphase of interphase of a cell cycle? বলছে কোষ চক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? এক্ষেত্রে আনসার হবে এস ফেজ। এস ফেজ বা সংশ্লেষ দশা, আগের ভিডিওতে আমি তোমাদের কোষ চক্র সম্পর্কে বলেছি। তোমরা জানো আমাদের ইন্টারফেজের 3টে দশা হয়, একটা হচ্ছে G1 ফেজ, একটা এস ফেজ, একটা G2 ফেজ। G1 ফেজ এবং G2 ফেজকে, যেটাকে আমরা কি বলি, গ্যাপ ফেজ বলি, গ্যাপ ফেজ বলি, বা কি বলি, গ্রোথ ফেজও বলি। কিন্তু এখানে কি হয়, মেনলি সেলের গ্রোথ হয়, সেলের গ্রোথ হয়, সেলটা কি হয়, সেলের মধ্যে যে অর্গানেলগুলো থাকে সেগুলোর নাম্বারটা ডবল হয়, ঠিক আছে এখানে। কিন্তু এই যে এস ফেজে হচ্ছে তোমার ডিএনএ রেপ্লিকেশন হয়, মানে কি হচ্ছে, ডিএনএর পরিমাণটা এক্ষেত্রে ডবল হয়, ক্রোমোজোমের নাম্বার কিন্তু সেম থাকে, কিন্তু ডিএনএর পরিমাণটা ডবল হয়। আরেকটা জিনিস হয় এস ফেজে, সেটা হচ্ছে তোমার এখানে হিস্টোন প্রোটিনও কিন্তু সিনথেসিস হয়। আরেকটা জিনিস হয়, ধরো আমাদের যদি আমরা প্রাণী কোষে দেখি, প্রাণী কোষে কিন্তু আমাদের এই এস ফেজে সেন্ট্রোজোমটাও কিন্তু ডবল হয়। সেন্ট্রোজোম আমরা জানি যেটা আমাদের কোষ বিভাজনে হেল্প করে, প্রাণী কোষে থাকে শুধুমাত্র সেন্ট্রোজোম কিন্তু উদ্ভিদ কোষে থাকে না। কিন্তু এই এস ফেজেই প্রাণী কোষে থাকা সেন্ট্রোজোম মানে তার ভিতর যে সেন্ট্রিওলটা থাকে এটাও কিন্তু ডবল হয়, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দেখো যেটা রয়েছে, এই যে G0 ফেজটা কি বলো তো, এটাকে আমরা বলি রেস্টিং ফেজ। G0 ফেজে যখন সেল থাকে, সেল কিন্তু অ্যাক্টিভ থাকে, মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, মানে সেলের মধ্যে বিপাকীয় ক্রিয়া বিক্রিয়া চলে, কিন্তু সেলটা ডিভিশনে অংশগ্রহণ করে না, সেলটা ডিভিশন করাতে অংশগ্রহণ আর করে না, ঠিক আছে। তো কিছু সেল
G1 ফেজে থাকার পর যখন সেটা ডাইরেক্ট G0 ফেজে চলে যাচ্ছে, মানে S ফেজে না গিয়ে G0 ফেজে চলে যাচ্ছে, তার মানে কিন্তু সে আর ডিভিশন করবে না। তো C0 ফেজে থাকে এরকম দুটো সেলের নাম যদি তোমাকে জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে তুমি বলতে পারো আমাদের নিউরন, আমাদের স্নায়ুকোষ বা নিউরন যেটা থাকছে, ম্যাচিওর নিউরন, এটা কিন্তু আমাদের ডিভাইড করে না। তো এই নিউরন থাকে হচ্ছে আমার G0 ফেজে, ঠিক আছে। আরেকটা তুমি বলতে পারো সেটা হচ্ছে আমাদের লিভার সেল, ঠিক আছে। আমাদের লিভার সেল বা যকৃতের কোষও কিন্তু G0 ফেজে থাকে, কারণ লিভার সেল নর্মালি ডিভাইড করে না, ঠিক আছে। তো বোঝা গেল। তো চলো পরের প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলছে, উই ফিল বডি এক আফটার ভিগোরাস এক্সারসাইজ ডিউ টু, মানে অনেক পরিশ্রম করলে আমাদের গায়ে ব্যথা হয়, তার কারণটা কি, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমার আনসার হবে অপশন বি, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া। আমাদের অ্যাকচুয়ালি কী হয়, আমরা ধরো যখন নর্মালি আমরা ধরো কোনো একটা খাবার খাই, খাবারটা ভেঙে গ্লুকোজ, মানে একদম কার্বোহাইড্রেটটা ভেঙে গ্লুকোজ হলো, এবারে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটার উপস্থিতিতে ওই গ্লুকোজটা কী হচ্ছে, একদম ভেঙে যাচ্ছে, গিয়ে এনার্জি তৈরি হচ্ছে, তাই তো। যে এই যে প্রসেসটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা এরোবিক রেসপিরেশন বলি বা সবাত শ্বসন বলি, তাই তো। এবারে যখন ধরো আমরা প্রচুর এক্সারসাইজ করছি, তখন ওই মাসল সেলে অক্সিজেনের ডিমান্ডটা অসম্ভব বেড়ে যায়, মানে ওই মোমেন্টে আমাদের হার্ট, মানে ব্লাড পাম্প করে মাসল সেলকে যতটা অক্সিজেন দিচ্ছে, মাসল সেলের অক্সিজেনের ডিমান্ড তার থেকে আরও অনেক বেশি। ফলে কী হয়, আমাদের ওই মাসল সেলে একটা অক্সিজেনবিহীন কন্ডিশনের তৈরি হয়, ঠিক আছে। তো এই কন্ডিশনে কী করে মাসল সেল, তখন কী করে, গ্লুকোজটাকে ওই অক্সিজেনের অনুপস্থিতিতেই ভেঙে কী করে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে আর এনার্জি উৎপন্ন করে, ঠিক আছে, যাতে এক্সারসাইজটা করতে পারে ওই এনার্জিটা দিয়ে। এবার এই ল্যাকটিক অ্যাসিডটাই আমাদের পেশিতে জমে যায় এবং যার ফলে আমাদের গায়ে ব্যথা হয়। বোঝা গেল? তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার প্লেলিস্টে গিয়ে এই বাকি ভিডিওগুলো তোমরা চেক করো, ঠিক আছে। সো থ্যাংক ইউ।